আজকে যখন হাদি গুলিবিদ্ধ, তখন এক গুলিতে বলে না, এক ঢিলে বহু পাখি শিকার করা, ঠিক এক ঢিলে অনেকগুলো ক্ষেত্রকে প্রসারিত করা, অনেকগুলো লক্ষ্যবস্তুকে জানান দেয়া আমরা আছি। এরা আসলে কারা হতে পারে? আপনারা নিশ্চয়ই ফ্রাঙ্কেনস্টাইনের গল্পটি জানেন। ফ্রাঙ্কেনস্টাইন নিজেই যেই সৃষ্টি করেছিলেন যে দানব, সেই দানবের হাতেই ফ্রাঙ্কেনস্টাইন এর মৃত্যু হয়। এই যেইভাবে করে হাদিকে খুব টার্গেটেড গুলি, কিন্তু এটি একদম টার্গেট করে গুলি করা। হাদির কানের পাশ দিয়ে তার গুলি এখনো মাথার ভিতরে কিছুটা আছে, এবং মাথার এমন একটি জায়গায় গুলিটি তাকে বিদ্ধ করা হয় যে তিনি যদি এই যাত্রা প্রাণে বেঁচেও যান, তিনি এখন এই মুহূর্তে কোমায়, খুবই সংকটাপন্ন, তারপরও যদি এই যাত্রায় তিনি প্রাণে বেঁচেও যান, তাকে কিন্তু শারীরিক অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হবে। কারণ মাথার যে অংশটিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সেই অংশটি আমাদের শরীর, এই যে আমি হাত নাড়ছি, এই ব্রেইনের কমান্ডে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ শরীরের যে মাথার যে অংশ থেকে ইয়ে হয়, কি বলে, নড়াচড়া করে, কমান্ড পায়, সেই অংশটিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ফলে তার পরবর্তী, যদি তিনি প্রাণে বেঁচেও যান, আমি আশা করি তিনি প্রাণে বেঁচে যাবেন, যদিও তার অবস্থা খুবই আশঙ্কাজনক, তারপরেও তার ভবিষ্যৎ জীবনটি কেমন হবে সেটি আমরা বলতে পারছি না। ফলে যে প্রসঙ্গে ছিলাম, যে মানে এতগুলো জায়গায় একসঙ্গে এই গুলি এর মধ্যে দিয়ে যে মানে একটি গুলি অনেকগুলো লক্ষ্যবস্তুকে একটা ইঙ্গিত দিচ্ছে যে আমরা আছি। যে মেটিকুলাস ডিজাইনে একদম এরকম টার্গেট করে কিলিং করা হয়েছিল সেই জুলাইয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশিরভাগ হত্যাকাণ্ড, যারা হত্যার শিকার হয়েছে জুলাইয়ে, তারা কিন্তু মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং বেশিরভাগই স্নাইপার দিয়ে গুলি করা। পুলিশের গুলিতে নিহত হয়নি এমনটি নয়, কিন্তু বেশিরভাগই ছিল টার্গেটেড কিলিং। এবং এই সরকার গত 17 মাসেও এদের কিভাবে করে গুলিবিদ্ধ হলেন সেগুলো কিন্তু তারা অনুসন্ধান করেনি, তদন্ত করেনি। কারণ প্রতিটি ঘটনার তদন্ত করা অত্যন্ত জরুরি ছিল। তারা কোন গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন, কি ধরনের রাইফেল সেটি ছিল, কোন বন্দুক থেকে এসেছে, কত দূর থেকে তাদেরকে গুলি করা হয়েছিল, এগুলি সব কিন্তু ময়নাতদন্তে বেরিয়ে আসার কথা ছিল। সেই কাজটি একটি ঘটনায়ও করা হয়নি। উপরন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, সার্জিস আলম ঘোষণা দিয়েছিলেন, যদি লাশ উত্তোলন করা হয় ময়নাতদন্তের জন্য বা পরের তদন্তের জন্য, তাহলে দেশে আরেকটি যুদ্ধ তারা আহ্বান করবেন। এভাবে করে খুবই যুদ্ধংদেহী ভাবে সার্জিস ইসলাম ঘোষণা দিয়েছিলেন। ফলে ওই যে টার্গেটেড কিলিং এর অংশ কিনা, ফ্রাঙ্কেনস্টাইন কিনা, এটি কিন্তু আরেকটি সম্ভাব্য ক্ষেত্র এই ঘটনার মধ্য দিয়ে উন্মোচিত হয়। এর বাইরে যদি আমি আপনাদেরকে বলি, দেখুন, জামায়াতকে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পরে 75-এর 15ই আগস্টের পরে অনুমোদন দেয় বিএনপি সরকার জিয়াউর রহমানের আমলে। এর আগ পর্যন্ত কিন্তু জামায়াত ইসলামী যুদ্ধাপরাধীদের দল হিসেবে নিষিদ্ধই ছিল। তারপর থেকে জামায়াত ইসলামী এবং বিএনপি হাত ধরাধরি করে এগিয়েছে। আপনাদের নিশ্চয়ই তারেক রহমানের সেই ঐতিহাসিক মন্তব্যটি মনে আছে, যিনি বলেছিলেন বিএনপি এবং জামাত হচ্ছে গিয়ে একই মায়ের সন্তান, যমজ ভাই, তাই না? কিন্তু এখন এই গত সপ্তাহে তারেক রহমান তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে, আপনারা জানেন জামাতে ইসলামী এই নির্বাচনে যে প্রচারণাটি চালাচ্ছে, তারা আওয়ামী লীগ এবং বিএনপির ঘাড়ে দোষ দিয়ে বলছে যে দুই সাপের একই বিষ, নৌকা আর ধানের শীষ। এটা কিন্তু জামাত ইসলামী তাদের নির্বাচনী প্রচারণার একটি স্লোগান হিসেবে যেমন ব্যবহার করছে, তেমনি তারা বিএনপি মানে তারা বলতে চাইছে যে, যেমনটি তারেক রহমানের ভাষায় যদি আমি বলি, অমুককে দেখেছেন তমুককে দেখুন, এবার অমুককে দেখুন। মানে আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, এইবার জামাত ইসলামীকে দেখুন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে জামাত যে কেমন দল তা তো বাংলাদেশের মানুষ 71 সালেই দেখেছেন। তার এই কথার মধ্য দিয়ে খুব স্পষ্টই জামাত বিরোধী অবস্থানটি ফুটে ওঠে। ফলে যেটি দাঁড়িয়েছে যে জামাতের সঙ্গে তাদের যে দীর্ঘদিনের বন্ধুত্ব, সেখানে কিন্তু
ছেদ পড়েছে। যদিও আজই যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হন তার কিছুক্ষণ পরেই তারেক রহমান বলেছেন যে এই ঘটনায় দুঃখ জানিয়েছেন, যারা এই হামলা করেছে তাদের তীব্র ঘৃণা জানিয়েছেন, সেই সঙ্গে বলেছেন যে এই ঘটনার তদন্তে তাদের যদি কোনো সহযোগিতা থাকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। কিন্তু মূল বিষয়টি হচ্ছে জামায়াত এবং বিএনপির যে এই যে সেপারেশন, সেই সেপারেশনে জামায়াত কিভাবে করে দেখছে, তারা কি এটার জন্য প্রস্তুত ছিল? এমনকি তারেক রহমান যে দেশে আসতে পারছেন না, সম্ভাব্য যে কারণগুলো, এর মধ্যে কিন্তু একটি বড় কারণ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীর হাতে তাকে তাকে মানে জামায়াত ইসলামীর কাছ থেকে যেই হুমকি, তার জীবন নাশের হুমকি তিনি ফিল করেছেন, সেটি কিন্তু একটি বড় কারণ হিসেবে রাজনীতি বিশ্লেষকরা দেখেছেন। ফলে আজকে যখন হাদি গুলিবিদ্ধ হয় আর সঙ্গে সঙ্গে বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়, তখন বুঝতে হবে যে এখানে কার রাজনৈতিক ফায়দা রয়েছে। খুব স্পষ্ট বিষয়টি। এর বাইরে যদি আমি আরেকটি জিনিস দেখি, অনেকে আরেকটি বলছেন যে সিম্প্যাথি ভোট বলে আমাদের বাংলাদেশে একটি জিনিস রয়েছে। আপনারা জানেন যে অনেকে বলছেন যে যারা এই হাদির কে গুলি করেছে মোটরসাইকেলে, আমরা দেখেছি বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে যে দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে যা মানে হাদির রিকশার পাশাপাশি যেতে যেতে তাকে গুলিটি করেছে, খুব কাছ থেকে গুলিটি করেছে। এবং আপনারা দেখবেন যে তার যারা সঙ্গী ছিলেন তারা বলছেন যে এরা হাদির প্রচার অভিযানের সময় ছিল। হাদি তার নির্বাচনী এলাকায় প্রচার শেষে বিজয়নগরের দিকে ছিলেন, ওখানে ঘটনাটি ঘটে। কিন্তু তার সঙ্গীরা বলছেন যে এরা হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। মানে, এবং আরেকটি ঘটনা, আরেকটি জিনিস, এটার সঙ্গে আরেকটি জিনিস যুক্ত করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে যেই ফুটেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে আপনারা ভাইরাল আকারে দেখেছেন, কেউ না কেউ তো ওখানে দাঁড়িয়ে ভিডিওটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। এবং তাদের ভিতরে দুজন মাস্ক পরিহিত ছিলেন। যে দুজন গুলি করেছে মোটরসাইকেলে, তারা বাদেও হাদির সঙ্গে আরো দুজন ছিলেন যারা মুখে মাস্ক পরা ছিলেন। তাহলে এই প্রশ্নটি অনেকে তুলছেন যে এই ঘটনা সিম্প্যাথি ভোটের জন্য হাদি নিজেই করিয়েছেন কিনা। এমন কিছু বিষয় আমাদের রাজনীতিতে অনেক সময় ঘটে। কিন্তু ধরেন কমন সেন্স অনুযায়ী যদি আমরা বলি, যদি হাদি নিজে নিজেও করিয়ে থাকেন, সেক্ষেত্রে মাথায় গুলি করবে এতটা রিস্ক তার তার কর্মী বাহিনী কিংবা তার যদি পাতানো ফাঁদ হয়ে থাকে, তারা নেবে কিনা? এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ দেখুন, এটা এমন একটি জায়গায় যে হাদি যদি আমি বলেছি প্রাণে বেঁচেও যান, তিনি শারীরিকভাবে, এমনকি তিনি তার মানে কথা বলাও লুজ করতে পারেন। অনেক শারীরিক সবকিছুই, তার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটি সচলতা নির্ভর করে ব্রেইনের ওই অংশটির উপর। ফলে এতখানি রিস্ক একটা সিম্প্যাথি ভোটের জন্য হাদি নিবে কিনা? ধরেন এরকম হলে হয়তো পায়ে গুলি করতো, হাতে গুলি করতো, অন্য যে কোনো জায়গায় হতে পারতো, কিন্তু সরাসরি মাথায় আমার মনে হয় এই আশঙ্কাটি বা এই সম্ভাব্য মোটিভ আমরা বাদ দিতেই পারি। আরেকটি অনেকেই অভিযোগ করছেন, বিশেষ করে বিএনপির একজন আর দেখলাম যে তারা বলছেন যেটি আসলে সেই আওয়ামী লীগ সরকারি, আওয়ামী লীগই করিয়েছে, আওয়ামী লীগের বাহিনী করিয়েছে। হ্যাঁ, তো দেখুন, এটি আমার কাছে, আপনি ধরেনও যদি যে কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে, সেখানে আওয়ামী লীগ বিষয়টিকে কিভাবে করে দেখছে, আমি তো দেখছি আওয়ামী লীগের কোনো নরণচরণ নেই। তারা গত 17 মাসে খুব বেশি এই 2-4টা বিচ্ছিন্ন যে মিছিল করেছে, একটা সফল লকডাউন করেছে তারা, এটি অবশ্য ঠিক যে তারা একটা সফল লকডাউন করেছে, কিন্তু এর বাইরে তারা খুব বেশি কোথাও তাদের জানান দিতে কিন্তু এখনো পারেনি বা দেয়নি। তারা হয়তো সময় নিচ্ছে তাদের উপযুক্ত সময়ের জন্য। এখন আপনারা দেখুন যে এই ঘটনার মধ্য দিয়ে যে আওয়ামী লীগ, আমরা একদম 5ই আগস্টের পর থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ঢাকায় খুব ডাকাতি বেড়ে গেল, বলা হলো এই যে ডাকাত লীগ, আনসাররা বিদ্রোহ করলো, বলো এই যে আনসার লীগ, রিক্সাওয়ালারা বিক্ষোভ করলো, বলে এই যে রিক্সাওয়ালা লীগ। বাংলাদেশে যত ঘটনাই ঘটুক না কেন, সব ওই আওয়ামী লীগের দিকে তাক করা হয়। এমনকি আজকে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সাংস্কৃতিক উপদেষ্টা কি ফারুকি,
তিনি সরাসরি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন এটি আওয়ামী লীগ করিয়েছে। একটা হাস্যকর এই কারণে তিনি একটা সরকারের অংশ হিসেবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি একটি দলকে লক্ষ্য করে যেই যদি একটা মন্তব্য করে থাকেন, সেটি দায় দায়িত্ব কিন্তু তাকে নিতে হয়। এই উপদেষ্টাদের সেই সেই ম্যাচিউরিটি কিন্তু আমরা কখনোই দেখিনি, এবং তিনি হচ্ছেন গিয়ে সংস্কৃতি উপদেষ্টা। তিনি এই মন্তব্য কেন করেছেন? এটির সঙ্গে আপনারা লিঙ্ক খুঁজে দেখবেন, কারণ ওই যত দোষ নন্দ ঘোষ এই প্রবাদের সঙ্গে যা কিছু ঘটে বাংলাদেশে সব আওয়ামী লীগেরই দোষ। এই যে এই পরিমাণ গত 17 মাসে কি পরিমাণ যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, টার্গেটেড কিলিং করা হয়েছে, এর কোনো হিসাব নিকাশ নাই। আওয়ামী লীগ থেকে হয়তো একটা হিসাব করা হচ্ছে, কিন্তু হিসাবের বাইরে অনেক, কারণ তারা কেউ নিজেরা এলাকায় নাই, তারা এক জেলা থেকে আরেক জেলায় পালিয়ে বেড়াচ্ছে, নদী নালায় বিভিন্ন সময় লাশ ভেসে উঠতে দেখা যাচ্ছে, কখনো পরিচয় পাওয়া যাচ্ছে, কখনো অজ্ঞাত হিসেবে তাদেরকে আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করে দিচ্ছে। ফলে সঠিক হিসাব কিন্তু তাদের নেই। তারা যখন নিজেরা প্রাণ বাঁচাতে এক জেলা থেকে আরেক জেলায় আত্মগোপন করেও রেহাই পাচ্ছেন না, তখন তাদের দিকে আঙ্গুল তোলাটা একটু অন্যায়। অন্যদিকে আপনারা জানেন যে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি বলেছেন যে ভারত থেকে 40 জনেরও বেশি টার্গেটেড কিলারকে বাংলাদেশে ঢুকানো হয়েছে। দেখুন, একজন সাংবাদিক হিসেবে যখন এত বড় একটি মন্তব্য করা হয়, তখন সঙ্গে সঙ্গে কিছু তথ্য প্রমাণ দিতে হয়। তিনি জুলকারনাইন শাহের নিজেকে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দাবি করেন, কিন্তু তিনি সেরকম কোনো তথ্য প্রমাণ দিতে পারেন। এটি জাস্ট একটা স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টটি আপনি প্রতিবেশী দেশের দিকে লক্ষ্য করছেন, ওই যত দোষ নন্দ ঘোষের মতো সব দোষ আওয়ামী লীগের, ঠিক তেমনি বাংলাদেশে যা কিছু ঘটে সবকিছু ভারতের দোষ। ফলে যেটি হয়েছে যে ওই ইয়ের মতো আওয়ামী লীগ আমলে যেমন যা কিছুই ঘটুক না কেন সবকিছু জামাত বিএনপির দোষ, এটি বলে বলে পুরো বিষয়টি কি মানুষের কাছে সত্যতা থাকলেও মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে ওঠে। ফলে আজকে যখন আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে, ভারতকে দোষারোপ করা হচ্ছে, ঠিক ওই পুরনো ঘটনার মতোই, যে বিষয়টির যদি সত্যতা সামান্য পরিমাণও থাকে, মানুষের কাছে এটি এখন আর গ্রহণযোগ্য নয়। কারণ গত 17 মাসে মানুষ দেখেছে আওয়ামী লীগের কোথাও কোনো উপস্থিতি নেই। তারা একেবারে এই যে কি বলে যেন, স্লিপার সেলে চলে গেছে। ফলে আজকে জুলকারনাইন শাহের যখন এমন একটি মন্তব্য করেন, আমি আশা করি অন্তত যে তিনি কিছু তথ্য প্রমাণ দেবেন, সো দ্যাট মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়। এই কারণগুলো যে বললাম আমি, এর বাইরে আরো অনেকগুলো কারণ থাকতে পারে যেগুলি বলা যেতে পারে যে তদন্ত হওয়া খুবই জরুরি। আমি একেবারে ধরেন অনেক দূর থেকে সম্ভাব্য যেই কারণগুলো পেলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং অনেকেই যদি বলি যে একতরফা নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি ভবিষ্যতে এক হবে, এরকম অনেক রকম কথাবার্তা রয়েছে। সেরকম একটি পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকার করা কাদের অভ্যাস? আপনারা একটু ইতিহাসের দিকে তাকাবেন। বাংলাদেশে যে কয়বার অগণতান্ত্রিক সরকার এসেছে, সেই অগণতান্ত্রিক সরকারের সঙ্গে সবসময় জামায়াতে ইসলামী হাত মিলিয়েছে। আমি 5ই আগস্টের পরে 7ই আগস্ট প্রথমবারের মতো জানতে পারি বাংলাদেশে একটি রক্তপাতহীন অভ্যুত্থান হয়েছে, যার নেতৃত্বে জামায়াত এবং হচ্ছে গিয়ে আপনার কয়েকটি জঙ্গি সংগঠন জড়িত। একদম তথ্য প্রমাণ দিয়ে আমি এটি পেয়েছিলাম, এবং আমি সেটি সঙ্গে সঙ্গে প্রকাশও করেছিলাম যে জামাতের নেতৃত্বে, জঙ্গিদের নেতৃত্বে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। এবং আরেকটি হয়েছে ইসলামিক জাগরণ। এটি কোনো গণ অভ্যুত্থান, আপনি গণ অভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এর পেছনে রয়েছে একটা গভীর ষড়যন্ত্র। আমি অবশ্য সেটিকে খুব বেশি আমলে নেই না, এই কারণে পৃথিবীতে সব সরকারের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র থাকে। সেই ষড়যন্ত্রকে প্রতিহত করে, মোকাবেলা করে পৃথিবীর সব সরকার
পরিচালিত হয়। ফলে ষড়যন্ত্র ছিল, আর সেই জন্য সরকারের বিরুদ্ধে এত বড় একটি আন্দোলন হয়েছে, তাতে সরকারের পতন হয়েছে, শুধু এটি সাধারণভাবে বললে হবে না। কারণ ষড়যন্ত্র সবসময়ই থাকে। ফলে যেটি বলতে চেয়েছি যে যেই ইসলামিক জাগরণটি হয়েছে, সেই ইসলামিক জাগরণের পেছনে যে ক্রীড়ানকগুলো কাজ করেছে, যারা ওই ফ্রাঙ্কেনস্টাইনকে বানিয়েছে, যারা এতগুলো মানুষকে টার্গেট করে করে হত্যা করেছে, সেই তারাই এখন আবার নির্বাচন বানচালের জন্য আরেকটি মিশনে নেমেছে কিনা সেটি একটি বড় প্রশ্ন হিসেবে উঠে আসে। এবং এই যে দেখুন, কিলিং মিশনে নামা, এই শব্দটির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কিলিং মেশিন বন্ধ করার অস্ত্র আমার নেই শব্দ চয়নটি আপনারা একটু দয়া করে লক্ষ্য করবেন। তিনি বলতে পারেন যে যারা অস্ত্র নিয়ে, বেআইনি অস্ত্র নিয়ে ঘুরছেন তাদেরকে আমরা নজরদারি করছি, অনেক কিছু বলতে পারেন, কিন্তু স্পেসিফিক শব্দ চয়ন হচ্ছে তার স্বরাষ্ট্র উপদেষ্টার যে কিলিং মেশিনে বন্ধ করার যন্ত্র তার নেই। আর আমরা কি বলছি? কিলিং, টার্গেটেড কিলিং, হ্যাঁ, কিলিং মিশন। ফলে শব্দগুলির মধ্যে মিল আছে, কারণ এগুলো সিম্বলিক ওয়েতে সামনে আসে, ইমপ্লিমেন্টেড হয়, মেটিকুলাস ডিজাইনের সামগ্রিক অংশ কিনা। ফলে এই এক হাদির মাথায় একটি বুলেট নয়, এই বুলেটের গন্তব্য বহুমুখী, চতুর্মুখী। কে যে কখন কার কার শিকার হন বলা মুশকিল। বাংলাদেশে গত 17 মাস ধরে যে টার্গেটেড কিলিং হচ্ছেন, আশঙ্কা করা হচ্ছে সামনে এরকম ভিআইপি টার্গেট হবে আরো অনেক।